ইনি হলেন তান্ত্রিক ধনঞ্জয় বাবা। হ্যাঁ, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে এনার সম্পর্কে সমস্ত কিছু বলা আছে। আবার অনেকেই জানতে চেয়েছেন যে দাদা, এই তান্ত্রিক ধনঞ্জয় বাবা কি বান মারা এইসব বিদ্যা জানেন? কেউ যদি বান মারে তাহলে সেটা কি উনি ঠিক করতে পারেন? হ্যাঁ, এটা কিন্তু উনি পারেন। আর আজকে সেটাই দেখাবো এই ভিডিওতে। কারণ আজকে একজন ব্যক্তি এসেছিলেন নদিয়া থেকে, তো ওনাকে কেউ হয়তো বান মেরেছিল। উনি বললেন যে কাঁচের গুঁড়ো এইসব নাকি পড়েছে। তা এই ব্যক্তিটির মানে মুখ দেখাতে চাননি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যদি একটু বলতেন খুব ভালো হতো। তো উনি বললেন যে দেখুন, আমি ভয়েসটাও দিতে পারবো না, আপনাকে বলছি, আপনি শুনে নিন, তারপরে আপনি সেটাকে বলবেন। তো বাবাই বললেন, ধনঞ্জয় বাবা আমাদেরকে ঘটনাটা বললেন। আর এই যে প্রদীপটি দেখতে পাচ্ছ, এই প্রদীপটি কিন্তু সেই ব্যক্তিটি দিয়েছেন। হ্যাঁ, ভালো হয়েছে তাই দিয়েছেন। এই প্রদীপটি জ্বালানো হবে শ্মশানে। তো সেটা কিন্তু সমস্তটাই শোনাবো এই ভিডিওতে। তোমরা চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে যখন নতুন নতুন ভিডিও আসবে এরকম তান্ত্রিকদের, সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি দেখছো তারা পারলে একটু শেয়ার করে দেবে, যাতে আরও 5টা মানুষের উপকার হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। যে মেয়েটা প্রদীপ আমার সেজে দিচ্ছে ওই মেয়েটির কথা বেরোতো না, যন্ত্রণার ছেলে সবসময় অস্থির হয়ে যেত। হ্যাঁ, গোটা গা দিয়ে শুধু কাঁচের টুকরো বিনত। আচ্ছা, তাকে আমি সুস্থ করেছি। ধরো সে আজকে প্রায় 8 থেকে 10 বছর ভুগছিল। তার কাছে আমি তাকে ভালো করে তাকে সুস্থ করে দিয়েছি। সেইটাই আজকে মাকে প্রদীপটা দিতে এসেছে। আর প্রদীপটা দিয়েছে, এই প্রদীপ যাবে শ্মশানে, আমি নিয়ে যাব। কি বললাম বলে তো বাবা? ওনার ভালো হয়েছে বলে উনি প্রদীপটা দিচ্ছেন আর দিচ্ছে। আচ্ছা, ওইটা ভালো হয়েছে বলে উনি প্রদীপটা দিচ্ছেন। সেই প্রদীপটা নিয়ে আমি শ্মশানে যাব, যাতে ওর সংসার জন্য ভালো থাকে, উজ্জ্বল জ্বলবে, তত দেহর মধ্যে যা কিছু থাকবে ওদের সংসারে সব কেটে বেরিয়ে যাবে। কি বললাম, বুঝতে পারছো তো বাবা? তো বন্ধুরা, প্রদীপটা জ্বালানো হচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও, প্রদীপটা হয়ে আসছে জ্বালানো, তো তোমরা দেখতে হবে। বাবা, আপনার কাছে যে ভক্ত আসছে, আমি মুখ দেখাচ্ছি না, তো আপনার কাছে তো এসছে উনি, এর আগেও নিশ্চয়ই এসেছিলেন। তা উনি মানে কি জন্য এসেছিলেন যদি একটু বলেন। পেটে যন্ত্রণা, ওকেও যে কোনো আক্রমণ করেছিল, জানো তো বাবা? আক্রমণ মানে কি, যেটা একটা ভূতের ছেঁয়া পুতুল নিয়ে কাজটা করে ছেড়ে দেওয়া হইল, কিন্তু ওর ভেতরে কিন্তু ঢুকে গেল। সেইটাকে আমি বার করে দিই বাবা, বুঝতে পারছো তো? আচ্ছা, ওর ভালো হলো। ওর মায়ের যা অবস্থা, ওর বাবার যা অবস্থা, বাবাকে বান মেরেছিল, বাবারে পা দিয়ে শুধু কাদা সিঁদুর সব বেরিয়েছে, জানো তো বাবা? আমি তেলটা পুড়ে দেখলাম, গিয়ে বাড়ি থেকে করার পর ওগুলো সব বেরিয়েছে। সেই মেয়ে এসে আমাকে বলেছে বাবা, জানো তো বাবা, যে আমার বাবা একটু ভালো আছে, আর ইনি তো একবার সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, একদম সুস্থ, এর কোনো আর অসুবিধা বলতে কিছু নেই। যে মেয়েটা উঠে বসতে পারতো না, সেই মেয়েটা উঠে বসে চলাফেরা করছে, রান্না করছে, আমি সব কিছু করতে যাচ্ছি, সমস্ত কিছু কাজ করতে পারছি, একদম ফিট হয়ে গেছে। মানে কাউকে যদি বান মারা হয় সেটা আপনি ছাড়িয়ে দিতে পারেন। আর এমনি বান মারতে পারেন তো? হ্যাঁ। মানে সেটা কি, মানে আপনার কোনো ক্ষতি হবে না? না, আমি গাবো না। আপনি গাবেন না? অনেকেই বলে কি যে না আমি ইয়ে করতে পারি না গো। না, ওটা নিয়ম আছে বাবা। হ্যাঁ, কিরকম হবে তোমাকে তো আমি সবটা পৃথিবী খুলে বলে দিলাম। মনে করে এই মেয়েটা আমি কোনো কাজ করেছি, কথাটা ভালো করে বুঝবে। ও তো যেমনই 10 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 1000, 10,000 যাই দিয়েছে। এবার তখন যদি আমার যদি কেঁদে বলে যে বাবা আমার টাকা দিলাম, আমার ক্ষতি করলো, তুমি কিছু করবে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে ছাড়বো না বাবা, বুঝতে পারছো তো বাবা? আচ্ছা, তখন তাকে যতটা প্রাণ চাইবে তাকে ততটা আমি বধ করবো, বুঝতে পারছো তো বাবা? কিন্তু আমার দেহটাকে বন্ধন করিয়া কাজ, জানো তো বাবা, তখন আমি কাজ করব। কিন্তু ক্ষতি যদি না করে কিন্তু আমি এগোতে যাবো না, বুঝতে পারছো তো বাবা? আর কিছু বলার আছে বাবা? বলো। সেটা আর কি। হ্যাঁ, এই যে মনসার যে আছে না বাবা, এও খুব জাগ্রত। আচ্ছা, যেটি বলবে কেন, তুমি যদি দেখতে চাও, যদি 1 ঘন্টা যদি রাতে যে এখানে শুয়ে থাকো, তুমি ঠিক বুঝতে পারবে যে মা এসেছে। ওর ফোঁস সবজি দেখে মাথা খারাপ হয়ে যাবে। কেন একদিন আমি বলেছিলাম বাবা, সে বছরে মায়ের হাঁস 2 চোট হয়ে গেছিল। আচ্ছা,
তাই আমি বলেছিলাম তাহলে এবছর আর মা মনে হয় হাঁস খাবেন না, এবার মনে হয় পাঁটা খাবে। তা গোটা রাত বিছানায় আমাকে সাপ দৌড়ে বেরিয়েছিল হাঁস নিয়ে। তার মানে হাঁসই মা পছন্দ করে। আবার মা কি বলছে, বলছে আমাকেই ছোটাতে হবে, মানে অন্যজনের হাতে মা রক্ত নেবেন না, যে রক্ত ছোটাবি সেই রক্ত যদি আমার কাছে পড়ে তাহলে মা একদম সাংঘাতিক। কিন্তু তুমি যখন রাতে যখন তুমি নিশুতি রাতে যখন মায়ের কাছে বসবে, তুমি একটা শব্দ পাবে, যেরকম ফোঁস ফোঁসে আওয়াজটা তুমি ঠিক পেয়ে যাবে। এটা কিন্তু আছে, এটা এখন আছে। যেমন আমি ইয়েতে গিয়েছিলাম চান্নাতে, ওখানে যে বিশালক্ষী মায়ের মন্দিরটা রয়েছে, এই যেখানে মনোবা থাকতেন, তো ওখানে একটা এখনো পর্যন্ত মন্দির হয়েছে, মন্দির করা হয়ে গেছে, ভেতরে কিন্তু উই ডান্ডাটা রয়ে গেছে বিরাট। হ্যাঁ, তো যে আমাকে দেখাচ্ছিল উনি বললেন যে এখানে কিন্তু সন্ধ্যের পরে যখন আসি আমি, মানে সন্ধ্যে দেখাতে, তো একটা গোঙা নিয়ে আসে। তো আমি তো দেখি দিনের বেলাতে আমার ভয় লাগছিল, যে মানে ওই যে অত বড় মানে উই ডান্ডাটা রয়েছে, তো ওখানে মানুষ যে যাচ্ছে উনি বলে আমার ভয় লাগে না, আপনার ভয় লাগে না, বললো ভয় লাগে না। আমি বলি যে মা যে এখানে আছো সরে যাও, আমি ধূপ ধূপ দেখাই তারপরে আসবো। তো দিনের বেলাতে খুব ভয় লাগলো। তো মা কিন্তু আছেন। আবার দেখো বাবা, শুধু বলিনি আমি, শুধু এদের শুধু নয়, আমি কিন্তু মনসারও কাজ করি। আচ্ছা আচ্ছা। কাউকে যদি নতায় কামড়ায় আমার কাছে এলে আমার সাধ্য মতো তাকে ঝেড়ে ঝুড়ে তাকে সুস্থ করবো, তার কাছে কিন্তু 5টা পয়সা আমি নেবো না। সে মাকে যা দেবে তাতেই আমি খুশি। মায়ের পুজো আচ্ছা করলি তার খুশি আমি, কথাটা ভালো করে বুঝবে। কিন্তু যদি কোনো সাপে কামড়ায় আমি কিন্তু মায়ের কাছে বসবো, তাকে নিয়ে ঝাড় ফুঁক দেবো, তাকে ভালো করবো। সাপ কামড়ে একদম ভালো হবেই, ভালো হবে একদম গ্যারান্টি। উলমুলচন্দনপুরে ওই রকম 2টো ছেলে ঘাস কাটতে গেছে, আর বাবা সেই সময় আমি ভাত চাপিয়েছি। আমি বলছি বাবা একটা জঙ্গল পাড়া আছে, তখন যাস না। তখন তোর সাধু বাবার কথা কে শুনবো, চল তো দেখি বুড়া 2-3 বড়া ঘাস হবে, এই যাহা তো পেঁচিয়েছে তাহা তো মেরেছে পিঠের সবর, জ্বলে গেল করে কাঁদছে এসে। আমি হলো তো বাবা, এবার আমি ভাত দেখবো না তোদেরকে ঝাড়তে বসবো। ভাতকে অফ করে দিয়ে আমি ছেলেটাকে সুস্থ করলাম। কথা দিয়ে আমার কাছে বলছে বাবা কি দিতে হবে, আমি কিছু আমায় দিতে হবে না, মায়ের পুজো দিয়ে যাবি, অতি আমি খুশি। কথাটা ভালো করে বোঝে বাবা। সেখান থেকে আমি 5 পয়সা আমাদের বললে চলবে না, মা নিষেধ। কেন ওখানে আমি কোনো মাল কিনছি না, কি কিনছি কি বাবা বল উত্তর দাও। আমি সেটা মায়ের কাছে বসে নিজে ঝাড়ছি, তাকে সুস্থ করে দিচ্ছি। কি বাবা ঠিক বলছি না বে ঠিক বলছি বলো? এবার একদম ঠিক। তো মানুষের একটা প্রাণ বাঁচাইলেন আপনি। হ্যাঁ, সে আমাকে বলছে বাবা তোমার কত টাকা? আমি না বাবা টাকা আমার লাগবে না, তুমি মাকে 10 টাকার বাসাতে নিয়েও দিতে পারো, আবার 20 টাকা নিয়ে দিতে পারো, আবার মাকে তুমি ফলমূল সাজিয়ে নিয়েও মাকে দিতে পারো। কিন্তু ধরুন খুব মানে কোনো বিষধর যদি সাপ কামড়ায় তাকে তো বেশিক্ষণ তো রাখা যাবে না। ধরুন না, আমি তাকে বলে দিই তো বাবা, যে হাত চালিয়ে আমি দেখিনি এটা কোন সাপে কামড়েছে। কথাটা ভালো করে বুঝো। যখন দেখছি হ্যাঁ এইসব সাপে কামড়েছে, তাকে আমি আটক করি, হ্যাঁ পারবো। আর যখন দেখেছি না বিষধর সাপে কামড়েছে, তাকে বলি বাবা ডাক্তারখানা যাও, এটা আমার দ্বারা হবে না, তাকে আমি আটকে রেখে দেবো না। এবার কি আমি রুগী সুস্থ করার পরও তাকে বলি বাবা তুমি একবার চেক আপ করে নেবে যেন, যদি কোনো রকম কোনো জায়গায় থাকে। বিষধর সাপ কামড়ালে তো ডাক্তারেরও ক্ষমতা নেই মাসে না, তবুও আমি বলে দিই বাবা। আমাদের গ্রামে একটা ছেলেকে কামড়েছিল, কামড়ানোর কিছুক্ষণের মধ্যে তার বডিটা তো সব নীল পাড়া হয়ে গেছিল আর মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছিল। ও ডাক্তার যেতেই হয়ে গেছে। এখানে আমি কামরুকে যখন মায়ের কাছে যখন শিখি তখন এর ওষুধ আমি জানি। বিজিতে যে সাপে কামড়ায় বিজিকে, সেই সাপের ওষুধ আমার মা ওনাকে দেখিয়ে দিয়েছিল, যে এই সাপের ওষুধ তুললে ছেলে বেঁচে যাবে। একদম হ্যাঁ, ওটা আছে। মানে বিজি কামড়ালে ওই বিজিটা গিয়েই কিন্তু আগে সেই গাছটাকে খোঁজে, সেই গাছের শিকড় দুবার মুখটা রোগী নিলে পরে আর কিছু হয়নি। আর ওইখানে বেশি বা নটা আর বিজি বেশি উৎপাদ বাবা। হ্যাঁ, কথাটা কি বলতো বল, ওটা জঙ্গল। কথাটা কি বল বুঝতে পারছেন বাবা? ওই জঙ্গলে ওরা গিয়ে ওইটা জিনিসটা জানে, সেই গাছ আমাকে তুলে দেয়, দেখিয়ে দেয় যে বাবা এই গাছ তোকে দিলাম, তুই দিলে পরে সুস্থ হয়ে যাবে। চিবিয়ে খেতে বলবি, খেয়ে জল খেতে বলবি। কেন দেখবি কোনো রকম যে বিজিরা চিবিয়ে খায়, বিজিরা চিবিয়ে খেলে মুখ দিয়ে দেখবি মালটা বেরিয়ে যাচ্ছে, এটাও তাই হবে। ঠিক আছে তো বাবা? তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ এই ধনঞ্জয় বাবার কাছ থেকে যে ঘটনাগুলি শোনালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ঠিকানাটা কোথায়
তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে মির্জাপুর, যেটা কাটোয়া যাচ্ছে সেই রোডে গিয়ে আমরা মির্জাপুর নামতে হবে। মির্জাপুর নেমে বলতে নতুন পল্লী যাবো, বা ওই স্টেশন থেকে টোটো ধরে বলবেন মির্জাপুর নতুন পল্লী যাবো, 10 টাকা ভাড়া নেবে। ওখানে গিয়ে বলবেন ধনঞ্জয় ঘোষের বাড়ি, তাহলেই হবে। আর ফোন নাম্বার আমার আগের ভিডিওতে চলে যান, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমি এই ধরনের ভিডিও আবার বানাবো, আরও নতুন নতুন তান্ত্রিকের ভিডিও আসবে। তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে চ্যানেলটি বারবার খুঁজতে হবে না। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।